ঘুমটা সবে ভেঙেছে। ডক্টর সেনগুপ্ত চোখটা গিয়ে পড়ল খাটের উল্টো দিকে রাখা ল্যাপটপ টেবিলে। ঘরের পূব দিকে খোলা জানলা দিয়ে সকালের রোদ এসে লুটিয়ে পড়েছে। সেই রোদে চকচক করছে জিনিসটা, সবজিটি চকচকে। বালিশের পাশে রাখা চশমার বাক্সটা নিয়ে উনি চশমাটা পরে নিলেন। এবার স্পষ্ট হলো দৃষ্টি। একগুচ্ছ কাচের চুড়ি। কাচের চুড়ি? কে আনলো? নন্দিতা কবে পরে কাচের চুড়ি? ঘরে নন্দিতা যাই কাপ নিয়ে ঢুকতেই ডক্টর সেনগুপ্ত প্রশ্নটা করেই ফেললেন, তুমি কি আজকাল কাচের চুড়ি পরছো নাকি? চুড়িগুলোর দিকে এক ঝলক তাকিয়ে নন্দিতা হাসলেন। আমাকে কোনো কালে কাচের চুড়ি পরতে দেখেছ? আর এ বয়সে এসে তো। নন্দিতা কথাটা সম্পূর্ণ করলেন না। নন্দিতার হাত থেকে চায়ের কাপটা নিয়েছেন ডক্টর সেনগুপ্তা। ধোঁয়ার সঙ্গে দার্জিলিং টির সুবাস তন্দ্রা কাটাচ্ছে। কাপে ফু দিয়ে ডক্টর সেনগুপ্ত ছোট একটা চুমুক দিলেন। তবে কার? নন্দিতা পাশে বসেছেন। ডক্টর সেনগুপ্তের কাচের চুড়ির মতন তুচ্ছ ব্যাপারে কৌতূহলটায় যেন বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বললেন, সকাল সকাল কি নিয়ে পড়লে বলো তো? কাজের মেয়ে ললিতা কিনেছিল কাল, নিয়ে যেতে ভুলে গেছে। ডক্টর সেনগুপ্ত ছোট্ট একটা শ্বাস ফেললেন। কত কথাই তো আমরা ভুলে যাই। ভুলে যাওয়াটাই যেন স্বাভাবিক, যা কখনো কোনো হিসেবের মধ্যেই পড়ে না। কিন্তু এত বছর পরও কি তিনি ভুলতে পারলেন? না, ভুলতে পারেনি ডক্টর সেনগুপ্ত। রাস্তায় গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময় আশ্চর্য রকমভাবে ডক্টর সেনগুপ্ত চোখটা গিয়ে পড়ে কোনো সস্তাদারের দোকানে, যার সামনে সাজানো কাচের চুড়ি। বা কাজের ব্যস্ততার মধ্যেও অন্যমনস্ক নজর ঠিক টেনে নিয়ে যায় কোনো পেশেন্ট বা তার সঙ্গে আসা মহিলার হাতের ওপর বিছিয়ে থাকা ঝিরিঝিরি কাচের চুড়ির ওপর। এতগুলো বছর পরও ওই কাচের চুড়ি কিন্তু সঙ্গে সঙ্গে চলেছে ডক্টর সেনগুপ্তর জীবনের প্রতিটা ধাপে। চোখের সামনে আজও স্পষ্ট কিছু দৃশ্য। খোলা আকাশের নিচে টলটল করছে দিঘির জল। রোদে ঝিলমিল করছে ছোট ছোট উঁচু নিচু তরঙ্গ। সেই দিঘিতে সাঁতরে চলেছে এক কিশোর। কত বয়স তখন? 16 হবে। সঙ্গের প্রতিদ্বন্দ্বী এক কিশোরী, বেদিয়া কন্যা, শ্যামলা, দীর্ঘাঙ্গী, কৃষকায়। মিশকালো চোখে জলজল করছে জেদ। জেতার জেদ। ঘরখট্টি। একটা বিরল নাম, তবু স্মৃতির তলে তলিয়ে যায়নি। আশ্চর্য, ডক্টর সেনগুপ্ত আজ থেকে প্রায় 50 বছর আগের কথা ভাবছেন। আর মনে হচ্ছে এ যেন কাল কি পরশুর কথা। অতীত এত জীবন্ত হতে পারে? কই, ডক্টর সেনগুপ্তর তো এত স্পষ্টভাবে মনে পড়ে না যে উনি গতকাল ব্রেকফাস্টে কি খেয়েছিলেন বা লাঞ্চে। অতি সামান্য ঘটনাগুলো মনে না থাকলেও গত পরশু বা গতকাল উনি কজন পেশেন্টের সঙ্গে দেখা করেছেন ও তাদের সঙ্গে কি কথা হয়েছে তা উনি এই মুহূর্তে বলতে পারবেন না। হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হলে সব মনে পড়ে যাবে নিশ্চয়ই। আর কেস যদি আরও পুরনো হয়, তখন হয়তো রেফারেন্স হিসেবে লাগবে কেস হিস্ট্রি, রিপোর্ট বা প্রেসক্রিপশন। কিন্তু ঘরখটির কথা মনে করতে কোনো রেফারেন্সের দরকার পড়ে না ডক্টর সেনগুপ্তর। সবকিছু চোখের সামনে জলজল করতে থাকে। হয়তো মস্তিষ্ক ইচ্ছে করেই ওই ঘটনাগুলোকে সংরক্ষিত করে রেখেছে, আলাদা করে রেখেছে বাকি সব ঘটনা থেকে, যাতে সব গুলিয়ে না যায়। কারণ কিছু ঘটনা মনে যে গভীর দাগ ফেলে। ডক্টর সেনগুপ্তর ছেলেবেলাটা কাটে গ্রামে। ছেলেবেলা থেকেই ধরনটা অন্যদের চাইতে ভিন্ন ছিল। বলতে গেলে বহিমিয়ান জীবনের প্রতি তীব্র আকর্ষণ, আর সেই থেকে আগ্রহ অজানা রহস্যকে জানা। তখন মাথায় ভর করেছিল সাপ আর সাপের বিষের রহস্য। তার জন্য আগে সাপ ধরা শিখতে হয়। সুযোগও হয়ে গেল। গ্রামের ভেতর ঘুরতে ঘুরতে একদিন নজর পড়ল কিছু লোক খোলা মাঠ জুড়ে নিজেদের একটা বসতি গড়ে ফেলেছে। তাঁবু খাটানো। খোলা আকাশের নিচে 4টে ইট পেতে আগুন জ্বালানো হয়েছে। একটা মাটির হাঁড়ি তাতে চাপানো। টকবক করে জল ফুটছে। এক প্রৌঢ়কে ঘিরে কয়েকটা বাচ্চা। সে সাপের খেলা দেখাচ্ছে। কিশোর যেন স্বপ্নপূরণ হতে দেখেছিল চোখের সামনে। কিছুটা এগিয়ে যেতেই সামনে এসে পড়ল এক কিশোরী। শ্যামলা গায়ের রং, দোহারা গরম। কিশোর সোজাসুজি বলল, তোমরা কি সাপ ধরো? কিশোরী হ্যাঁসূচক ভঙ্গিতে মাথা দোলালো। কিশোর জানতে চাইল, আমার সাপ ধরতে শেখাবে? কিশোরী প্রথমে হেসেছিল। হয়তো ভেবেছিল কিশোরের খেয়াল, কিন্তু পরে হার মেনেছে সেই পাগল ছেলেটা জেদের কাছে। সাপ ধরতে শিখল কিশোর তীর্থঙ্কর, আজকে ডক্টর তীর্থঙ্কর সেনগুপ্ত। কিন্তু সাপ ধরার পরও চলত কিছু খেলা খেলার লড়া। ঠিকভাবে বলতে গেলে একে অপরকে চ্যালেঞ্জ। যেমন নারকেল গাছে কে উঠতে পারবে,
ক্ষেতের আলবে দৌড়ে কে বিজয়ী হবে। হাতের কৌশলে চোখের ভেতরে ঢোকাতে পারবে কাঠি। বেরিয়াদের কিছু খেলা দেখানোর কৌশল ছিল, যা তীর্থঙ্করের জানার কথা নয়। তবে শুধু খেলা দেখানো নয়, তীর্থঙ্কর হেরেছে প্রতিবারই। জেতার একটা রোগ ভেতর ভেতর ফুসছিল। তীর্থঙ্কর জানে ও ভালো সাঁতারু, তাই ঠিক হলো এবারে সাঁতারে নামতে হবে বেরিয়া কোনোকে হারাতে। আত্মবিশ্বাসী তীর্থঙ্কর বাজি ধরল ৫ টাকার। যে জিতবে ৫ টাকা তার হবে। সে সময় ও টাকার মূল্য ছিল অনেক। এইবার তীর্থঙ্করের চ্যালেঞ্জ ছোড়ার পালা। সে বলল, আমাকে সাঁতারে হারাতে পারবি? ঘরখট্টি ধারালো চোখে তাকাল। ভাবটা এমন যে রোজ হারে, তার আবার বেদকুনাকে হারানোর কথা বলা। ওর মুখ ফুসকে হাসিটা বেরিয়ে এলো, যেন হাসতে চায়নি তবু হেসে ফেলা। তীর্থঙ্কর বলল, জিতলে তোকে ৫ টাকা দেব। ৫ টাকা শুনে ঘরখটির মুখটা ঝলমল করে উঠল। বিদেয় সম্প্রদায়ের মেয়ে যদি খেলার ছলে ৫ টাকা উপার্জন করে, তা কি কম পাওয়া? স্থির হলো ঘোড়াসের দিঘিতে হবে সাঁতারের প্রতিযোগিতা। সঙ্গে সঙ্গে জুড়ে গেল কিছু ছেলে ছোকরা। তারা সাক্ষী দেবে হার জিতে। দুজনে ঝাঁপ দিয়েছে জলে। চলছে একে অপরকে টপকানোর প্রচেষ্টা। ঘরখট্টি হয়তো ভেবেছিল ও অনায়াসে পেরিয়ে যাবে তীর্থঙ্করকে, জিতে যাবে। কিন্তু তীর্থঙ্করকে সাঁতারে হারানো সহজ নয়। সে দক্ষ সাঁতারু। তীর্থঙ্কর এগিয়ে গেছে অনেকটা। একটা সময় পেছন ফিরে তার সহপ্রতিদ্বন্দ্বীকে দেখে সে থমকে গেল। কি যে হলো তীর্থঙ্করের, আর এগোতে পারল না। স্থির চোখে তীর্থঙ্কর দেখছে ও কে আসছে জলের সব বাধা ছিঁড়ে। এক কিশোরী, যে নাকি প্রতিস্পর্ধায় নেমেছে এক কিশোরের সঙ্গে। সে সব বিষয়ে পারদর্শী। সে প্রমাণ করতে চায় সে যে কোনো বিষয়ই পেছনে ফেলে দিতে পারে তার সামনের ওই পুরুষ প্রতিদ্বন্দ্বীকে। খটখটির মুখময় জেদ। ওর কষ্ট হচ্ছে। সূর্যের হলদে আলোয় ও রাঙা হয়ে আসা মুখটা দেখে বোঝা যাচ্ছিল মেয়েটাকে লড়তে হচ্ছে। তীর্থঙ্কর তো সাঁতারের গতি কমিয়ে দিল। ঘরখটি পাশ দিয়ে বেরিয়ে গেল। বড় তৃপ্তি হয়েছিল সেদিন তীর্থঙ্করের। মনে হয়েছিল, বাহ, হারেও বুঝে এমন সুখ হয়। কিন্তু কি আশ্চর্য, তীর্থঙ্কর যখন বাজি জেতে ৫ টাকা ঘরখটিকে দিল, ও তখন সবাইকে অবাক করে দিয়ে ও টাকা ফেরত দিয়ে বলল, আমি টাকা নেব না, তুই ইচ্ছে করে হেরেছিস। তীর্থঙ্কর থতমত খেয়ে বলল, না না, ইচ্ছে করে হারবো কেন? ঘরখটি তখন রেগে রেগে পা ফেলে হাঁটা ধরেছে। তীর্থঙ্কর গলা তুলে বলল, ঘরখটি শোন। ঘরখটি একবার ফিরে তাকিয়ে তার ভিজা চুল ঝাড়তে ঝাড়তে সামনের দিকে চলে গেল। সেই দিকে চেয়ে রইল তীর্থঙ্কর। সূর্যের মতন তেজি, মরুভূমির মতো রুক্ষ কিন্তু সুন্দর, প্রকৃতির মতন রহস্যময়ী, জলের মতন স্বচ্ছ একটা মেয়ে। তীর্থঙ্কর যেন একটা ঘোরের মধ্যে পড়ল। অমন জেদি একরোখা মেয়ে তীর্থঙ্করের এই প্রথম দেখা। তখন কাঁচা বয়স, তাই জগতের আর কতটুকুই বা দেখা। কিন্তু জীবনের পরবর্তী সময়েও তিনি গিয়া দ্বিতীয় ক্ষয়ক্ষতি দেখেছেন। তীর্থঙ্করের প্রায় সময় কাটত ওই বেদিয়াদের সঙ্গে। একটা আকর্ষণ বোধ করত ওদের স্বাধীন নিয়ম না মানা জীবনযাত্রার ওপর। তাই খালি ছুটে ছুটে আসা। সবে সন্ধে নেমেছে। বিকেলে মিলিয়ে আসা আলোয় তীর্থঙ্কর দূর থেকে লক্ষ্য করছিল ঘরখট্টিকে। ওদের দলের মেয়েদের সঙ্গে হাসছে, কথা বলছে। মাঝে জ্বলছে খড়কুটো দিয়ে ধরানো আগুন। এক বুড়ো জঙ্গল থেকে কাঠ কেটে এনেছে। কিছু জংলি শুকনো পাতা গুজে দিল আগুনে। ছিটকে এলো একদল ফুলকি। মহিলারা লেগে পড়ল রান্নার জোগাড়ে। তীর্থঙ্কর এগিয়ে গেল ঘরখট্টির দিকে। আগুনের তাপে ওকে কেমন অন্যরকম লাগছিল। সুন্দর কোমল। তীর্থঙ্করকে দেখে খড়খড়টি হঠাৎ করেই ঝলমলে চোখে চেয়ে বলল, তোদের এখানে কাঁচের চুড়ি কোথায় পাওয়া যায়? গ্রামে কাঁচের চুড়ি তখন সচরাচর পাওয়া যেত না। মেলা বা পার্বণে মিলত, তাও অনেক দূরে। সেই সময় কোনো মেলা বা উৎসবও ছিল না। তীর্থঙ্কর বলল, তোর লাগলে আমি এনে দেব। সত্যি দিবি? আনন্দে সারা মুখটা জ্বলে উঠল শ্যামলা মেয়েটার। চোখ বুজে আশ্বস্ত করার ভঙ্গিতে তীর্থঙ্কর বলল, দেব। ঘরখটি শিখিয়েছিল সাপের বিষ কি, তার শরীরে নিষ্ক্রিয় করতে ওরা কি কি করে, কোন সাপের বিষ প্রাণঘাতী, কোন সাপের নয়। কাজে চুরি দেওয়াটা সেসবের জন্য কৃতজ্ঞতার প্রকাশ মনে হলেও তার পেছনে ছিল কিশোর মনের এক টুকরো চাওয়া। কিশোর মন তো দেখতে চাইছিল এক কিশোরীর হাতে চুড়ি, মুখে উচ্ছ্বাস, চোখে উথলে পড়া আনন্দ। কাছে চুড়ি কেনার জন্য কলকাতায় যাওয়া দরকার। সে সুযোগও মিলে গেল পিস্তুত দাদার বিয়ে উপলক্ষে। তীর্থঙ্কর কলকাতায় গেল বাবার সঙ্গে। বিয়ের অনুষ্ঠান মিটে ফিরতে ফিরতে আরও 1 সপ্তাহ কাটল। তীর্থঙ্কর যত্ন করে কিনেছে কাচের চুড়ি
রঙিন ফিতে আর টিপের পাতা। প্রতিটা জিনিস কেনার সময় বারবার মনে পড়েছে শ্যামলা মেয়েটার মুখটা। জানতে ইচ্ছে করেছে কেমন হবে ওর প্রতিক্রিয়া ওই চুড়ি হাতে পেয়ে। খুশি হবে নিশ্চয়ই। সহজে তো আর মেলে না এই কাচের চুড়ি। ওদের দলের কারো হাতে নেই, একলা ও পড়বে। এতেই তো আনন্দে আছে মেয়েটা। হয়তোবা অপেক্ষাও করছে তীর্থঙ্করের। তীর্থঙ্কর বলে এসেছে ও শহর থেকে নিয়ে ফিরবে কাচের চুড়ি। কাচের চুড়ি নিয়ে এই গ্রামে পা রাখতেই তীর্থঙ্করের বুকটা আনন্দে নেচে উঠেছিল। আর সঙ্গে সঙ্গে ছটফট করে উঠেছিল মনটা। মনে হয়েছিল এক্ষুনি চুড়িগুলো ঘরঘটিকে দিয়ে আসে। সূর্য তখন তার রক্তিমাখা ছড়িয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আকাশময় আলতা রঙের ছড়াছড়ি। তীর্থঙ্কর হাঁটা দিল ওদের বসতির দিকে। কিন্তু ওদের ঘাড়ের কিছুটা কাছে আসতেই তীর্থঙ্করের মনে হলো আকাশময় যেন আধার নেমেছে। আনন্দ বিষাদে রূপান্তরিত হতে কতটুকু সময় নেয়। জীবনটা কি নির্মম, না সত্যির আরেক রূপ? নির্মমতা। ওদের তাঁবু নেই, মাঠ ফাঁকা। ইটের চুলা দিয়ে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। তাঁবুর বাঁশতলার চিহ্ন মাঠময় ক্ষতের মতন ছড়িয়ে। ওরা কেউ নেই, ওরা সবাই চলে গেছে। স্তব্ধ তীর্থঙ্কর দাড়ি খোলা আকাশের নিচে, একলা, হাতে ধরা কাচের চুড়ি। না, আর দেখা হয়নি বেদিয়া মেয়েটার সঙ্গে, যে হয়তো ঠকতে রাজি হলেও ঠকাতে রাজি ছিল না। তীর্থঙ্করের আর দেখা হয়নি ওর হাসিতে ঝলমল আনন্দ টলমল মুখটা, রুক্ষ কর্কশ রূপে কয়েক পশলা নরম আবেগের রেখা। না, এসব আর দেখা হয়নি। সে ফেরত দিয়েছিল বাজির ৫টা টাকা, আরও সঞ্চয় থেকে কিছু জ্ঞান। কিন্তু পরিবর্তে কি দিতে পারল তীর্থঙ্কর? সাঁতারে খড়খড়টিকে জিতিয়ে নিজেকে জয়ী মনে হয়েছিল সেই দিন। কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে কোথাও না কোথাও একটা হাত যেন আজও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই ৭০ বছর বয়সে এসেও কাঁচের চুড়ি যে কিছুই ভুলতে দেয় না।